আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোনো কার্যক্রম তো এখন নেই, কিন্তু যারা গ্রেফতার হচ্ছে সবাই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর আমরা জামাতে ইসলামের কিছু কথা নিয়ে কথা বলবো। জামাতে বিশেষ করে ছাত্র শিবির যে কথাগুলো বলেছে, ছাত্র শিবিরের যে ডক্টর মাসুদ আছেন, তিনি একবার বলেছেন যে রাজশাহী ইউনিভার্সিটির শেরে বাংলা হলে যে পরিমাণ অস্ত্র আছে, সেই পরিমাণ অস্ত্র দিয়ে রাজশাহী প্রশাসনকে 7 দিন চ্যালেঞ্জ করা যাবে। এবং আমরা অতি সম্প্রতি ছাত্র শিবিরের আরেকজন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সম্ভবত একটা টেলিভিশন চ্যানেল তিনি বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে চিলিতে 9.5 মাত্রার ভূমিকম্প হয়েছিল। বাংলাদেশের ছাত্র শিবিরকে যদি তারা ওইভাবে নিয়ন্ত্রণ না করে, তাদের এক কথায় সব চলে, তারা যদি বলে বা নিয়ন্ত্রণ না করে, তারা যদি কখনো বেরিয়ে আসে, তাহলে বাংলাদেশে সেই 9.5 মাত্রার ভূমিকম্প হয়ে যাবে। এটার মানেটাকে কি বোঝাতে চেয়েছে আপনি যদি একটু বলেন। প্রথমত আপনার মাসুদের দিয়ে শুরু করি। মাসুদ তো বেশ গর্ব ভরে দেখলাম যে বক্তৃতায় বলছে যে তাদের যে অস্ত্র আছে সেটা দিয়ে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে 1 সপ্তাহের জন্য ক্যাপচার করতে পারবে, আরো নানান। এটা আমি আসলে তার এই বক্তব্যের এই ব্যাপারগুলো তো আমরা আপনারা যারা আলোচনা করছেন, আমরা তো এগুলো আগে থেকেই জানি যে ওরা আসলে কিসের রাজনীতি করে, ওরা খুনের রাজনীতি করে। এটা আমরা দীর্ঘ সময় ধরে আন্ডারগ্রাউন্ডের ওদের এই পুরো ব্যাপারগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল ছিলাম, আছি। কিন্তু আমার কাছে যে জিনিসটা খুবই জরুরি আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে যে বাংলাদেশে ছাত্রলীগের ব্যাপারে পান থেকে চুন খসলে তাদেরকে কত রকম ভাবে তকমা দেওয়া হতো। প্রথম আলো সারাদিন তাদেরকে নিয়ে লিখতো। আমার প্রশ্ন হচ্ছে, ডেইলি স্টার, প্রথম আলো, তারা এখন কোথায়? সুলতানা কামাল বলেন, লিটন খান বলেন, আদিলুর রহমান শুভ্র, যারা জাতির বিবেক হিসেবে আবির্ভূত হয়, আমি যাদেরকে মানবতা হারামি বলি, আসলে মানবতাবাদী বলি না, বলি মানবতা হারামি। এই মানবতা হারামিরা কোথায় এখন? এদের আপনার কোনো টিকিটাও পাবেন না। তারপরে প্রথম আলোতে যারা কলাম লেখে, আপনার নাকি মানবাধিকার হরণ, ওনাদের মানবাধিকার নাকি হরণ করা হয়েছে, ওনারা এর জন্য চুপ আছেন। ওনাদের মানবাধিকার হরণ করেছে, তার মানে হচ্ছে যে ওনাদের মানবাধিকার হরণ করেছে বলে এখন কেউ অস্ত্র মজুত করলে সেখানে নিয়ে কথা বলা যাবে না। আচ্ছা, এই হচ্ছে মানবতা হারামিদের অবস্থান, এই হচ্ছে তাদের অবস্থা। সুতরাং এই প্রত্যেকটা জিনিসই আমরা নোট করছি। এগুলো ভবিষ্যতের জন্য জমা থাকলো। ভবিষ্যতের বাংলাদেশটা আর আগের মতো বাংলাদেশ হবে না ইসমাইল ভাই। আমরা যারা তরুণরা আছি, তারা বাংলাদেশ আওয়ামী লীগে আমাদের সামনের সারিতে, সামনের সময় আপনারা দেখবেন আমাদের যারা এই যে অভিজ্ঞ রাজনীতিবিদ, আমাদের সিদ্দিক ভাই, তারা যে এই রাজনীতির মশাল আমাদের হাতে দিয়েছেন, তরুণরা সেই রাজনীতির মশালটা হাতে নিবে সামনের সময়টাতে। যেই আওয়ামী লীগকে কোণঠাসা করে ফেলা হয়েছে নানান ভাবে, নানান অন্যায় ভাবে, ইনশাল্লাহ সামনের সময় এসব সমস্ত কিছু আমরা ডেইলি টু ডেইলি আমরা এগুলা নোট করছি। বাংলাদেশের মানুষকে যারা আজকে পান থেকে চুন খসলে আমাদেরকে ধরে বসতো, তাদের প্রত্যেকের কাছে সবিনয়ে আমরা এগুলো জানতে চাইবো যে আপনারা কেন চুপ ছিলেন। এটা 1 নাম্বার একটা কথা। 2 নাম্বার হচ্ছে যে এই 9 ভূমিকম্প বা এগুলো নিয়ে আমি মন্তব্য করবো না। 9.5 শোনেন, এই ছাত্র শিবির এবং জামাত, তাদের এই খুনের রাজনীতি দীর্ঘ সময় ধরে তারা ফ্যাসিজমের পক্ষে তাদের অবস্থান ছিল। এই ফ্যাসিস্ট কারা ছিল? ইয়াহিয়া, আইয়ুব খান, ইস্কান্দার মির্জা, এদের গোলামি করেছে। মুক্তিযুদ্ধের 9টা মাস তারা মুক্তিযোদ্ধাদেরকে ভারতীয় বাহিনী বলে, বিচ্ছিন্নতা বাহিনী বলে, তারা আল বদর, আল শামস, শাহিন ফৌজ, শান্তি কমিটি, রাজাকার বাহিনী এগুলো গঠন করে খুন করেছে। এই ফ্যাসিস্টদের সহযোগীরা আজকে আমাদেরকে, যারা এই দেশকে একটা স্বাধীন দেশ হিসেবে দিয়েছে, তাদেরকে তকমা লাগিয়েছে ফ্যাসিজমের। তো আপনাদেরকে আমার মনে হয় না যে এটা আল্লাহরই একটা কুদরত। এটা আল্লাহই হয়তো বা এই পরীক্ষাটা আমাদেরকে নিয়েছে। 3 মাসও যায়নি, মানুষজন বলা শুরু করেছে আমরা আগেই ভালো ছিলাম। 3 মাসে যায়নি, মানুষ হতভম্ব হয়ে বসে আছে যে আওয়ামী লীগ আমলে থিয়েটার বন্ধ করা হয়নি, আওয়ামী লীগ আমলে একটা নারীকে বলা হয়নি ওড়না পর, তাকে রাস্তার ভেতরে অপদস্থ করা হয়নি। আওয়ামী লীগ আমলে মানে প্রত্যেকটা মানুষ দেখেন, গত 15 বছর
বা 16 বছর ধরে আসিফ নজরুল থেকে শুরু করে প্রথম আলোর যারা কলামিস্ট আছে, দিনের পর দিন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছে, 14 দলের বিরুদ্ধে বলেছে। আপনি কখনো শুনেছেন যে কথা বলার জন্য জেলে যেতে হয়েছে? ফলে এই আওয়ামী লীগকে এখন মানুষ, সাধারণ মানুষ কেন বলছে যে আমরা ভালো নাই? যারা লাল রঙের পিকচার করেছিল, আমাদের যে লেজেন্ডারি একজন গায়ক আছে, আমি শুধু তার উদাহরণও দেই, আপনি চিনবেন, আপনার আগের প্রোগ্রামে তো অনেকবার এসছে, আমাদের মাকসুদ ভাই। মাকসুদ ভাই তো আজকে জিয়াদ ঘোষণা করেছেন এই এদের বিরুদ্ধে। উনি ভুল বুঝতে পেরেছেন। এভাবে দিনের পর অনেকে হয়তো বা লজ্জায় বলতে পারছেন না। আমি সরি, এর মধ্যে মনে হয় একটা কথা বলে রাখা ভালো। জেভিয়ার নামে আপনাদের এখানে একজন দর্শক প্রশ্ন করেছেন যে আমি অনিয়মিত কেন, কি হয়েছে? আমি প্রশ্ন করছেন, ভিডিও দেখতে চাই কেউ, আমি একটু ক্ল্যারিফাই করি এই প্রোগ্রামের মাধ্যমে। আমি 13 তারিখ থেকে আসলে এই মুহূর্তে আমি ইন্ডিয়াতে আছি, আমি ট্রাভেলের মধ্যে আছি। দিল্লিতে ছিলাম, চেন্নাইতে ছিলাম, কলকাতা, মানে বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরির কারণে আমার তো শরীর প্রচন্ড খারাপ, এই কারণে আমি ভিডিও করতে পারছি না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার এই ট্রাভেলের কারণে আমি অনেকগুলো কাজে এঙ্গেজ হয়ে আছি যে ভালোভাবে অনলাইনে কাজগুলো করতে পারছি না। সামনের সপ্তাহ থেকে আমি খুবই নিয়মিত হব এবং আপনাদের সামনে অনেক বড়, এটাকে আমরা অনেক সময় বলি অনেক বড় ধামাকা, আপনাদের সামনে অনেক বড় ধামাকা অপেক্ষা করছে, আপনাদের জন্য অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে। আই হোপ যে আপনারা অনেক বড় কিছু দেখতে পাবেন, সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি। সো সিট টাইট, আপনারা বহু কিছু দেখতে পাবেন। আমার শরীরটা একটু বেশি খারাপ, বিশেষ করে এই সময়টাতে আমি কাশে এত আক্রান্ত হয়েছি, ফলে অনেক সময় আসলে ভিডিও বানাতে পারিনি, বাট এর থেকেও বড় কিছু আসছে, আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আপনার কাছে ইসকন নিয়ে কিছু কথা বলতে চাই। ইসকন খুব আলোচিত, এখন আলোচিত শব্দ এবং আলোচিত সংগঠন, সমালোচিত সংগঠন। সেটির নেতাকে গ্রেফতার করা হয়েছে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? অনেকে বলছেন যে দ্রব্যমূল্য, দেশের যে অস্থিতিশীল অবস্থা, সেগুলো কোন দিকে ডাইভার্ট করার জন্য ইসকনের প্রতি সরকার বিশেষভাবে নজর দিচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে প্রথমত ধন্যবাদ। আমার কাছে কমপ্লিটলি যে তথ্যটা আছে, এই তথ্যটা আপনার এই শেষের বক্তব্যের সাথে পুরোপুরি মেলে। আমার কাছে বেশ কিছু ইন্টেল আছে, ইন্টেল বলতে ইন্টেলিজেন্স রিপোর্ট আছে আমার কাছে, যে ইউনুস সেন্টারে একটা সভা হয়েছে, একটা না বেশ একাধিক সভা হয়েছে, এবং উপদেষ্টাদের মধ্যে বেশ কিছু সভা হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে ডিজিএফআই এর যে ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরো যারা আছে, আইএবি যেই অংশটা আছে, এদের একটা মোটামুটি নিজস্ব আলাপ হয়েছে, এবং ডিজিএফআই এর বেশ কিছু মিটিং হয়েছে। সেটা হচ্ছে যে বাংলাদেশের এখন কারেন্ট যে বাজার অবস্থা, বিশেষ করে আপনারা জানেন যে প্রায় 23,000 কোটি টাকা ছাপিয়েছে, অর্থাৎ ইনফ্লেশন এমন ভাবে বাড়বে, এই সমস্ত কিছুকে কাভার দেওয়ার জন্য তারা মূলত সামনে নিয়ে এসছে ইসকনের ইস্যুটা। এবং আপনি বেশ কিছু গ্রেফতারও হতে দেখবেন, এগুলো নিয়ে যাতে মানুষ ক্রমাগতভাবে আলোচনা করে। ভেতরে সেন্ট মার্টিন, তারপর হচ্ছে ডিপ সি, এই ব্যাপারগুলো নিয়েও কাজ হতে থাকবে। তো এগুলো যারা আসলে বোঝার, যারা বাংলাদেশের রাজনীতিকে বিশ্লেষণ করে, আলতু ফালতু বিশ্লেষণ না, রিয়েলি বিশ্লেষণ করে বোঝেন, তারা জানবেন যে পুরো ব্যাপারটাই হচ্ছে একটা কাভার আপ আর কি। যখনই আপনি এগুলো হতে দেখবেন, বুঝবেন কাভার আপ। কারণ ইসকন যারা আছে, ইসকন পুরো সংস্থাটাই হচ্ছে, এরা হচ্ছে বাংলাদেশে যে সুফিস্ট যারা আছে, অর্থাৎ আপনি যদি প্রাচীন পারস্যের যদি আপনি আল্লামা ইকবাল, তারপরে হচ্ছে জালালউদ্দিন রুমি, ওই ঘরানার যে মুসলিমরা আছে, অর্থাৎ আল্লাহ প্রেম, নবী প্রেম, এই জায়গাগুলোতে খুবই মশগুল থাকতেন, এবং তারা সাধারণত জাগতিক ভোগ বিলাস, যাবতিক অনেকে তারা দূরে থাকতেন, আল্লাহর প্রেমে মশগুল থাকতেন। আমরা সুফি বলতে তাদেরকে বুঝি। ইসকন হচ্ছে হিন্দুদের ভেতরে, হিন্দু ধর্মের মধ্যে অনেকটা আমাদের সুফিজম ঘরানার, তারা হচ্ছে কৃষ্ণ প্রেমে, কৃষ্ণের যে প্রেম যেটা আছে তারা সেইটা ছড়ায়। তাদের সম্পর্কে আমার বেশ কিছু পড়াশোনা আছে, ভেরি ইন্টারেস্টিং। উনারা এমন, ওনাদের খাওয়া দাওয়াও এমন যে উনারা কিন্তু খুবই শাকসবজি, ফলমূল এগুলো খেয়ে থাকেন। শরীরে
মানে উনাদের যেমন মাংস খেলে শরীরে এক ধরনের তেজোদ্দীপ্ত ভাব আসে, এক ধরনের রিক্রিয়েশন হয়, এগুলো থেকে দূরে থাকার জন্য তারা মুনি ঋষির মতো জীবন যাপন করেন। কেউ একাহারী হন, দীর্ঘদিন না খেয়ে থাকেন, তারা জগতের প্রেম ছড়ান, তারা ধর্ম প্রচার করেন, কিন্তু সেই ধর্ম প্রচারটা কাউকে জোর জবরদস্তি করে না। মূলত হিন্দু ধর্মের মধ্যে যেই আমি বলবো সফট অংশটা আছে, প্রত্যেক ধর্মেই কিছু হার্ড জায়গা আছে, সেটা মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন। তো বাংলাদেশে বা সারা পৃথিবীতে সুফিস্টরা যেভাবে ধর্মের প্রেমটা ছড়ায় আর কি, আল্লাহর প্রতি প্রেম, রাসূলের প্রতি প্রেম, ঠিক একইভাবে ইসকন ছড়ায় হচ্ছে কৃষ্ণের প্রতি তাদের প্রেমটা। তো এইরকম একটা সংগঠনের সবচাইতে নিরীহ যে মানুষটা চিন্ময় কৃষ্ণ প্রভু, উনাকে রয়ের এজেন্ট, উনাকে ইন্ডিয়ার এজেন্ট বলা হচ্ছে। আসলে বাংলাদেশে হিন্দু মানেই তো হচ্ছে একটা পাঞ্চিং ব্যাগ, যেটা আমি আরেকটা প্রোগ্রামে বলেছি। অর্থাৎ ওই যে বক্সিং শেখানোর সময় দেখবেন যারা বক্সিং শেখে তাদের বাসাতে একটা প্র্যাকটিস ব্যাগ থাকে, এটাকে পাঞ্চিং ব্যাগ বলে, এটার মধ্যে বালু ঢুকিয়ে রাখে। তো যারা বক্সার তারা ধরেন একটু ড্রয়িং রুমে গেল, যাওয়ার পর ধাম করে খুশি মারলো কোনো কারণ ছাড়া, অর্থাৎ প্র্যাকটিসের একটা অংশ হিসেবে। হ্যাঁ, আপনার ধরেন ব্যালকনিতে জিনিসটা ঝোলানো আছে, ব্যালকনিতে গেল এক কাপ চা নিয়ে, ওইটাকে দেখলো ঠাস করে একটা খুশি মারলো কোনো কারণ ছাড়া। বাংলাদেশে এখানে আমি আপনার সাথে একটু অ্যাড করি, এখানে চট্টগ্রামে যে তারা মহাসমাবেশ করেছে, রংপুরে তারা মহাসমাবেশ করেছে, এই বিষয়গুলোর কি প্রয়োজন ছিল এখন দেশে? দেশে তো কেন 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 করবে না ইসমাইল ভাই, কেন করবে না? একটা ধর্মের মানুষকে কমপ্লিটলি শেষ করে দেওয়ার একটা পায়তারা হয়েছে, শুধুমাত্র হিন্দু বলে তাদেরকে বাড়িঘর পোড়াচ্ছে, দেশ থেকে বাধ্য করেছে। আমরা যদি চোখ বন্ধ করে রাখি, এইভাবে যদি রাখি, মিরকাটের মতো, মিরকাটের ঘটনা জানেন তো মনে হয় আপনি, মিরকাট নামে একটা পশু আছে, সে এরকম চোখ বন্ধ করে রাখে। তার ধারণা হচ্ছে সে যদি চোখ বন্ধ করে রাখে তাহলে সারা পৃথিবীর কিছুই আসলে ঘটছে না, তাকে দেখছে না। কিন্তু অন্ধ হলে তো প্রলয় বন্ধ হয় না। না না, আমরা আমাদের উপদেষ্টাও বলেছেন, আসিফ নজরুল সাহেব বলেছেন ভারত দ্বিমুখী আচরণ করছে, প্লাস হচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়, এটা তো বাংলাদেশের নাগরিক, আমাদেরই ভাই, এরা এখন সবচেয়ে বড় নিরাপত্তার মধ্যে আছে। এবং আমাদের চরমনায় পীর সাহেব বলেছেন, আমি আপনাকে এই জায়গাতে আমি শুনেছি চরমনায় পীরের কথা, আমি আপনাকে একটা কথা বলি। জি, আমি একজন মুসলিম, আপনি একজন মুসলিম, সিদ্দিক ভাই একজন মুসলিম, আমাদেরকে প্রপার নিরাপত্তা দেওয়া হচ্ছে, এই ধরনের কথা পার্টিকুলারলি বলা হয় বা বলা লাগে? না না না, বলা লাগে। তাহলে হিন্দুদের ক্ষেত্রে এই কথাটা কেন আসে? চরমনায়ের দলবল তারা কেন বলে যে আমরা মন্দির পাহারা দিচ্ছি? যখন মন্দির পাহারা দেওয়ার প্রশ্ন আসে, যখন পূজার সময় পুলিশ থাকতে হয়, তাহলে ডালমে কুচ কালা হ্যায়। আমার মসজিদের সময় পুলিশ, আমার মসজিদে পুলিশ রাখতে হয়, হ্যাঁ হয়েছিল জঙ্গি হামলার সময়, নর্মালি কি রাখতে হয়? হয় না। যখনই একজন উপদেষ্টা বলছে আমরা হিন্দুদেরকে নিরাপদে রাখছি, তখনই বুঝতে হয় নিরাপত্তার প্রয়োজন আছে বলে নিরাপদে রাখছে, মানে তার কথাও যদি আমি ধরে নেই তাহলে বোঝা যায় জি জি নিরাপত্তাহীনতা হচ্ছে। সো আলটিমেটলি এই ঘটনাটা 5ই অগস্টের পর থেকে তাদেরকে গণহত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। এর আগে আমরা 2001-এ বিএনপি জামাত ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি। সুতরাং আমি যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে যেই গণহত্যা হয়েছে বা হচ্ছে এবং যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, সেটার প্রেক্ষিতে আমরা আন্তর্জাতিক আদালতেও গেছি, আপনি অবগত আছেন এই ব্যাপারে। সো চিন্ময় কৃষ্ণ প্রভু তার জাতিকে, তার স্বজাতিকে, স্বধর্মের মানুষদের জন্য সমাবেশ করতে পারবেন না? আচ্ছা, আরেকটু কথা বলি। আর একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, এটা তো খুব দুঃখজনক ঘটনা, এবং বলা হচ্ছে যে এটা হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে এই আইনজীবীকে হত্যা করা হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটা কি উচিত কাজ হলো? হিন্দু ধর্মের পক্ষ থেকে আপনার হত্যা করা হয়েছে, এখন পর্যন্ত এই ধরনের কোনো এভিডেন্স, কোনো ধরনের প্রমাণ, কোনো সাক্ষী সাবুত কিছু কি আমাদের সামনে এসছে? 7 জনকে তো গ্রেফতার করা হয়েছে। সেই 7 জনের মধ্যে কারা কারা আছে? 7 জনের নাম আমি দেখেছি, নামে বোঝা যায় যে বাংলা নাম, তাদের যে নাম হয় সেভাবেই নামগুলো প্রকাশিত হয়েছে। সেখানে কি সেখানে কোনো হিন্দু ব্যক্তি আছেন? নাম আছে, হিন্দুদের নাম আছে। কে আছেন সেখানে? এখন নামগুলো আমার ঠিক মনে নেই, তবে আপনি যে ছবিটার কথা বলছেন সেই ছবিটা হচ্ছে যে আওয়ামী লীগের কিছু কর্মীকে গ্রেফতার করা হয়েছে আজকে থেকে প্রায় মাসখানেক আগে। সেই ছবিকে এদের গ্রেফতার বলে চালিয়ে দেওয়া হয়েছে, এটা আওয়ামী লীগের পেজ থেকে এটা ক্ল্যারিফাই করা হয়েছে, আপনি গিয়ে দেখবেন।
আপনি সেই গুজবে বিভ্রান্ত হয়েছেন।